হ্যালো এসপিরেন্টস, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডিয়ান ইকোনমি সিরিজটা কিন্তু শুরু করছি, ঠিক আছে। তো আজকের যে চ্যাপ্টারের বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসের অন্তর্গত না, বাট এই চ্যাপ্টারটা হচ্ছে ইকোনমিক্সের বেসিক চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা যদি আমরা না জানি, ইন দ্যাট কেস আমরা যখন ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টারগুলো পড়বো তখন আমাদের কিছু কিছু টার্মস আমরা পাবো যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো ইকোনমিক্স জিনিসটা বোঝা, ইন্ডিয়ান ইকোনমি শুরু করার আগে ইকোনমিক্স জিনিসটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই চ্যাপ্টারটার আমি নাম দিচ্ছি চ্যাপ্টার 0, ঠিক আছে। চ্যাপ্টার 0, দ্যাট ইজ নট চ্যাপ্টার 1, বাট তারও আগে চ্যাপ্টার 0। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা বুঝবো হোয়াট ইজ ইকোনমিক্স। হোয়াট ইজ ইকোনমিক্স। দেখো, it is the study of how individuals, businesses, government take decisions regarding allocation of scarce resources. এই পয়েন্টটাকে কিন্তু আমরা হাইলাইট করব, scarce resources, ঠিক আছে, for various needs of human needs and wants of life, ঠিক আছে। তো আমাদের কাছে যে রিসোর্সেসগুলো আছে সেই রিসোর্সেসগুলো কিন্তু আনলিমিটেড না, লিমিটেড রিসোর্সেস কিন্তু আমাদের হাতে আছে। কি করে আমরা স্যাটিসফাই করতে পারি আনলিমিটেড ওয়ান্সটাকে, ঠিক আছে। তো দেখো, একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। আমার কাছে ধরো 1000 টাকা আছে, 1000 টাকা আছে এবং আমার কাছে দুজন ব্যক্তি আছে, এ এবং বি। তো এ এবং বিকে আমি 1000 টাকা ডিস্ট্রিবিউট করব, 1000 টাকা ডিস্ট্রিবিউট করব, বাট 1000 টাকাটা আমি এ আর বি এর মধ্যে কি অনুপাতে ডিস্ট্রিবিউট করব। একটা ওয়ে হচ্ছে দুজনকে আমি সমান সমান করে দিই, 500 করে, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে আমি 1000 টাকাটা এ এবং বিকে কেন দিচ্ছি, ওয়াই 1000 টাকাটা আমি এ এবং বিকে দিচ্ছি, সো দ্যাট তারা এক সপ্তাহের জন্য, 1 উইকের জন্য যেন তাদের ঘরের খরচাটা চালাতে পারে, ঠিক আছে। 1 উইকের জন্য যেন তারা তাদের ঘরের খরচাটা চালাতে পারে। বাট দেখা গেছে এ এর ফ্যামিলিতে লোক আছে 3 জন এবং বি এর ফ্যামিলিতে লোক আছে 7 জন। তো যদি আমি 500 করে টাকাটা দেই, এ এর তো হয়ে যাবে, বাট বি এর ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে, বি কিন্তু এই টাকাটা দিয়ে ম্যানেজ করতে পারবে না। ইন দ্যাট কেস আমাদের আমরা যে টাকাটা ডিস্ট্রিবিউশন করব সেটা কীরকম ডিস্ট্রিবিউশন হওয়া উচিত, এ পাবে 300 টাকা এবং বি পাবে 700 টাকা, ঠিক আছে। যেহেতু ওর মেম্বার বেশি তাই ওর বেশি টাকার প্রয়োজন, যেহেতু ওর মেম্বার কম তাই ওর কম টাকার প্রয়োজন, ঠিক আছে। তো এই জায়গাতেই কিন্তু প্রয়োজন পড়ছে আমাদের ইকোনমিক্সের। এই যে যদি আমরা 500 করে ডিস্ট্রিবিউট করতাম তাহলে কি হতো, ইকোনমিক্সের প্রয়োজনে নেই, চিন্তা ভাবনার প্রয়োজনে নেই, দুজনকে সমান সমান ভাগ করে দিলাম। বাট যখন আমি যেহেতু আমার কাছে স্কার্স রিসোর্সেস, আমার কাছে অনলি 1000 টাকাই আছে, এমন না যে আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আমি দুজনের মধ্যে সমান সমান করে দিয়ে দিলাম, যার যতটা প্রয়োজন সে ইউজ করলো। রিসোর্সেস কিন্তু আমার কাছে স্কার্স রিসোর্সেস, মানে লিমিটেড রিসোর্সেস। তো এই জন্য এ এবং যার প্রয়োজন কম তাকে কম টাকা দিলাম, যার প্রয়োজন বেশি তাকে বেশি টাকা দিলাম। তো বোঝা গেছে যে হোয়াট ইজ ইকোনমিক্স। এই যে অ্যালোকেশনটা, আমাদের যে রিসোর্সেস, এই অ্যালোকেশনটা কোথায় আমরা কতটা ইউজ করব সেটার নামই কিন্তু হচ্ছে ইকোনমিক্স, সেটার নামই হচ্ছে কি ইকোনমিক্স। আশা করি বুঝতে অসুবিধা নেই যে হোয়াট ইজ ইকোনমিক্স, ঠিক আছে। তো দেখো, অ্যাডাম স্মিথ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। হি ইজ নোন ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক্স সাচ এজ জিডিপি কনসেপ্টটা দিয়েছে আমাদেরকে। থিওরি অফ ইনভিজিবল হ্যান্ড, তার একটা থিওরি আছে ইনভিজিবল হ্যান্ড নিয়ে, তো সেটা আমরা আলোচনা করব পরে। অ্যান্ড হি অথার্ড দ্য বুক দ্য ওয়েলথ অফ নেশন বইটা কিন্তু অ্যাডাম স্মিথ লিখেছিলেন এবং খুব ভালো বই, এবং এই বইটার উপর ডিপেন্ড করে কিন্তু এখনও অনেক ইকোনমিস্টরা আছে যারা এই বইটাকে রেফার করেন, ঠিক আছে, যে বিভিন্ন পলিসি তৈরি করার জন্য বা বিভিন্ন ধরনের রিসার্চ স্টাডি করার জন্য এই বইটাকে কিন্তু ওনারাও রেফার করে থাকেন, ঠিক আছে। তো চলো আমরা মুভ করি নেক্সট টপিকের দিকে। টাইপস অফ ইকোনমিক্স। দেয়ার আর 2 টাইপস অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক যে সাবজেক্টটা,
যেখানে আমরা ইকোনমিক্স পড়ি সেটা কিন্তু দু ধরনের, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, তো ম্যাক্রো ইকোনমিক্স আমরা কি পড়ি, একটা বৃহত্তর লেভেলে গিয়ে আমরা পড়ি, লাইক পুরো ইন্ডিয়ার ক্ষেত্রে যখন আমি একটা চিন্তা করি, ন্যাশনাল ইনকামের চিন্তা করছি, ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, ইন্ডিয়ার ইনকাম কত, তো ইন্ডিয়ার ইনকামটা কিন্তু একটা বেস না, ঠিক আছে। ইন্ডিয়ার ন্যাশনাল ইনকামটা কী করে তৈরি হয়, ধরো ইন্ডিয়াতে যদি 100 জন লোক থাকে, প্রত্যেকের ইনকাম এখানে অ্যাড হয়েছে, তো যখন আমি অ্যাজ এ হোল চিন্তাটা করব ন্যাশনাল ইনকামের কথা, তখন কিন্তু এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। আর যখন আমি একটা ইন্ডিভিজুয়াল ফার্ম বা বিজনেসে চিন্তা করি, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স। কথাটা কি বোঝা গেছে? ব্যাপারটা ইজি হয়েছে যে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স এবং হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্স হচ্ছে স্টাডি অফ ইকোনমিক্স অন দ্য মাইক্রো লেভেল, হ্যাঁ, সাচ এস প্রাইভেট ফার্ম, হাউস হোল্ড, কোনো বিজনেস, ঠিক আছে। তো মাইক্রো লেভেলে গিয়ে যখন আমরা চিন্তাটা করব, তখন সেটা কিন্তু হচ্ছে তোমার কি মাইক্রো ইকোনমিক্স, ঠিক আছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা বেসিক্যালি কোন কোন জিনিসগুলো দেখবো, দেখো প্রাইস, হোয়াট ইজ প্রাইস আমরা জানবো, ডিমান্ড, সাপ্লাই, হ্যাঁ, মার্কেটের মধ্যে কত ধরনের কম্পিটিশন আছে, কি ধরনের গুডসগুলোকে আমরা কোন কোন ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি, ক্যাপিটাল, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ইকোনমি, ঠিক আছে, ডিফারেন্ট সেক্টরস অফ ইকোনমি, স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে, টাইপস অফ ইকোনমিস, 4 সেক্টরস অফ ম্যাক্রো ইকোনমিক্স। দেখো এখানে কিন্তু কিছুটা বেসিক পোর্শনগুলো আমরা টাচ করে তারপর কিন্তু আমরা মুভ করে যাব ইন্ডিয়ান ইকোনমির দিকে, ঠিক আছে। দেখো হোয়াট ইজ প্রাইস যদি যেখানে আমরা প্রাইস ওয়ার্ডটা পাবো, সেখানে প্রাইসের কথা বললে প্রাইসটা কি, দ্যাট ইজ দ্য মানি, ভ্যালু অফ দ্য মানি অ্যাসাইন্ড টু এ গুডস অর সার্ভিসেস। হ্যাঁ, আমাদের মার্কেটে কি হয়, গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রোডাকশন হয়, গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রোডাকশন হয়, তখন প্রোডাকশনের পরে ওই গুডসটার একটা ভ্যালু থাকে, বিকজ ওইটা গুডসটা বা সার্ভিসটা তৈরি করতে একটা খরচা হয়েছে, ওইটার একটা ভ্যালু কিন্তু ওইটার সাথে অ্যাড হয়, তো ওই ভ্যালুটাকে আমরা কিন্তু প্রাইস বলে থাকি, ঠিক আছে। তো ইজি জিনিস, খুব বেশি একটা বোঝার কিছু নেই। ডিমান্ড, হোয়াট ইজ ডিমান্ড, ডিমান্ডের ডেফিনেশনটা দেখো, ইট ইজ দ্য কোয়ান্টিটি অফ এ গুড অর সার্ভিসেস দ্যাট কনজিউমার্স আর উইলিং অ্যান্ড এবল টু বাই ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে একজন কাস্টমার যখন তার ইচ্ছা হয় কোনো একটা জিনিস কিনতে, এবং সে কিনতে পারে এবং তার কাছে কেনার ক্ষমতাও আছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা বলবো যে সেটার ডিমান্ড আছে। কথাটা বুঝতে পেরেছ? ডিমান্ড আছে। আজকে ধরো ইন্ডিয়াতে বা যে কোনো একটা কান্ট্রিতে একটা গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসলো, ঠিক আছে, গাড়ির একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসলো, বাট এখানে যে লোকজন আছে, লোকজনের কাছে টাকাই নেই, তো এই প্রোডাক্টটার কি ডিমান্ড থাকবে? ওই প্রোডাক্টটার কিন্তু ডিমান্ড থাকবে না। ধরো ডিমান্ডটা এখানে স্পেসিফিক টাইম পিরিয়ড, মানে ধরো এই লোকগুলোর কাছে টাকাই নেই, এরা গরিব লোক, খুব গরিব দেশ, খুব গরিব লোক, ঠিক আছে, তো এই কান্ট্রিতে আপাতত 1 বছরের মধ্যে ওনাদের কাছে এত টাকা চলে আসবে না যেন ওনারা একটা গাড়ি ক্রয় করতে পারে, ঠিক আছে। তো গাড়ির এখানে ডিমান্ড কিন্তু নেই, ঠিক আছে, কোম্পানি আছে, প্রোডাকশন আছে, সব কিছু আছে, কিন্তু লোকজনের কাছে কিন্তু ডিমান্ড নেই গাড়িটার। আচ্ছা, দেন দেখবো আমরা হোয়াট ইজ সাপ্লাই, ইজ দ্য কোয়ান্টিটি অফ এ গুড অর সার্ভিস দ্যাট প্রডিউসার্স আর উইলিং অ্যান্ড এবল টু অফার, ঠিক আছে। একইভাবে সাপ্লাইটা কী জিনিস, সাপ্লাইটা হচ্ছে মার্কেটের প্রয়োজন অনুসারে যখন, ঠিক আছে, যখন প্রডিউসাররা অবভিয়াসলি তার প্রফিটের জন্যই সে তার ইচ্ছা এবং সে অফার করতে পারে, সেই ক্ষমতা তার আছে, ঠিক আছে, যতটা সে অফার করবে সেটাই কিন্তু হচ্ছে সাপ্লাই। কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিস মানে একটা অ্যামাউন্ট, ঠিক আছে, একটা অ্যামাউন্ট যেটা সাপ্লায়ার সাপ্লাই করবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা বলছি কি সাপ্লাই। তারপর দেখো ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, প্রাইস অফ এ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের প্রাইস কত তার উপর কিন্তু ডিমান্ড ডিপেন্ড করে। ইনকাম অফ ইন্ডিভিজুয়ালস,
ইন্ডিভিজুয়ালসের যদি ইনকাম বেশি থাকে ডেফিনেটলি তাদের ডিমান্ডও কিন্তু বাড়তে থাকে। হ্যাঁ, কোনো একটা জিনিস কেনার কিন্তু আমাদের ইচ্ছা হয়। আগে যখন টাকা ছিল না আমরা হয়তো বাড়ির পাশে চায়ের দোকানে চা খেতাম, কিন্তু এখন যখন টাকা আছে তখন কিন্তু আমি বাড়ির পাশে চায়ের দোকানে চা না খেয়ে আমি ওই সিসিডিতে গিয়ে চা খাই। ঠিক আছে, তো ইনকাম বাড়ার সাথে সাথে কিন্তু আমার ডিমান্ডও বেড়ে গেছে। প্রাইস অফ এ রিলেটেড গুডস, প্রাইস অফ এ রিলেটেড গুডস, একটা গাড়ির কোম্পানি, একটা গাড়ির কথা এক্সাম্পল আমি নিচ্ছি, একটা গাড়ির কোম্পানি, এখানে আরেকটা গাড়ির কোম্পানি। তো এই দুটো কোম্পানির গাড়ির মধ্যে যদি প্রাইসের সামঞ্জস্যতা না থাকে তাহলে কিন্তু যার প্রাইস কম, একই কোয়ালিটির গাড়ি, যার প্রাইস কম তার ডিমান্ড বেশি থাকবে, যার প্রাইস বেশি তার কিন্তু ডিমান্ড কম থাকবে। এটাই কিন্তু স্বাভাবিক। একই রেঞ্জের গাড়ির কথা বলছি, একই রেঞ্জের, মানে সব কিছু যদি দুটো গাড়ির মধ্যে সেম থাকে তখন যার দাম কম সেই বেশি চলবে। তো এখানে প্রাইসের উপরও কিন্তু ডিমান্ড ডিপেন্ড করছে। কনজিউমার্স প্রেফারেন্স, কনজিউমাররা কী চাইছে, কনজিউমাররা কী চাইছে সেটার দিকে নজর দিতে লাগে। কনজিউমার বা যারা যারা কিনবে তারা কী চাইছে, তাদের কী ডিমান্ড, ঠিক আছে, তারা এইটাও কিন্তু লক্ষ্য রাখতে লাগে। তারপর হচ্ছে পপুলেশন, তারপর হচ্ছে পপুলেশন, যেই সিটির মধ্যে পপুলেশন খুব বেশি ওইখানে বেশি পরিমাণ গাড়ি বিক্রি হবে বা বেশি পরিমাণ অন্যান্য জিনিস বিক্রি হবে। তো পপুলেশনের উপরেও কিন্তু ডিমান্ডটা ডিপেন্ড করছে। তারপর দেখো আমরা একটা ফর্মুলাতে চলে আসি, ল অফ ডিমান্ড। হোয়াট ইজ ল অফ ডিমান্ড? প্রাইস অফ এ গুড অর সার্ভিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড। ঠিক আছে, কোনো একটা প্রোডাক্টের প্রাইসটা কিসের উপর ডিপেন্ড করে? কোয়ান্টিটি ডিমান্ডেডের উপর। প্রাইস যত বেশি কোয়ান্টিটি তত কম। ঠিক আছে, এটাই হচ্ছে ল অফ ডিমান্ড। কোনো একটা প্রোডাক্টের যখন প্রাইস কমে যায় তখন তার ডিমান্ড বাড়তে থাকে। কোনো একটা প্রোডাক্টের প্রাইস যখন বাড়তে থাকে, ঠিক আছে, বেড়ে যায়, তখন কিন্তু তার ডিমান্ড একটু একটু করে কমে যায়। তো এটা হচ্ছে ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে। আচ্ছা, তো ইনভার্স রিলেশনটাকে আমরা এই গ্রাফটা দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, যখন প্রাইস বেশি তখন কোয়ান্টিটি কম, যখন প্রাইস কমে গেছে তখন কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি। যখন প্রাইস বেশি ছিল এই পজিশনে তখন কোয়ান্টিটি এইটুকু, যখন প্রাইসটা কমে গেছে এখানে চলে এসেছে তখন দেখো কোয়ান্টিটি পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। ঠিক আছে, চলো আমরা মুভ করি নেক্সট, এক্সেপশন টু দ্য ল অফ ডিমান্ড। ঠিক আছে, দেখো এখানে আমরা গিফেন গুডস আর ভেভলেন্ট গুডসের ব্যাপারে আলোচনা করব। হোয়াট ইজ গিফেন গুডস? দিস গুডস ডাজ নট ওবে দ্য ল অফ ডিমান্ড। এই গুডসগুলো কিন্তু ডিমান্ডের লকে, ডিমান্ডের যে ল যেটা আমরা এক্ষুনি দেখলাম সেই লটাকে কিন্তু এই গুডসগুলো ফলো করে না। দিস আর ইনফেরিয়ার গুডস, দিস ডু নট হ্যাভ ইজিলি অ্যাভেলেবল সাবস্টিটিউটস লাইক ব্রেড, হুইট, রাইস, সরি এটা রাইস। ঠিক আছে, তো ব্রেড, হুইট, রাইস বা এই ধরনের খাবার, চালের দাম যতই বাড়ুক আমরা কি কখনো চালের খাওয়া কমিয়ে দিতে পারি? ঠিক আছে, তো আমাদের হেলথের কথা চিন্তা করে, আমাদের চাহিদার কথা চিন্তা করে রাইস খাওয়া কিন্তু আমরা কমিয়ে দিতে পারি না। ঠিক আছে, বরং দাম বাড়ার সাথে সাথে আরও বেশি করে মানুষ কিনে এগুলো, বিকজ দাম যখন সবার মনের মধ্যে থাকে দাম যখন বাড়ছে দাম ডেফিনেটলি আরও বাড়বে, তো কয়েকদিনের জন্য আমি একটু কিনে স্টক করে রাখি, ওই ক্ষেত্রে ডিমান্ডও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ড বাড়ছে, তো এটা হচ্ছে এগেনস্ট দ্য ল অফ ডিমান্ড। তো এই ধরনের গুডসগুলোকে আমরা কি বলছি? গিফেন গুডস। আর ভেভলেন্ট গুডস আমরা কাকে বলবো? দিস গুডস ডু নট ওবে দ্য ল অফ ডিমান্ড। এই গুডসগুলো ল অফ ডিমান্ডকে ফলো করে না। ঠিক আছে, ফলো করে না বা ওবে করে না। যেমন ধরো লাক্সারি গুডস যেমন ওয়াইন, লাক্সারি কার, প্রাইস অফ দিস গুডস ইনক্রিজ উইথ ডিমান্ড। তো দেখো এই যে লাক্সারি প্রোডাক্টগুলো কিন্তু লোকে কারা ইউজ করে? যারা একটু রিচ ফ্যামিলি তারা ইউজ করে। তো রিচ ফ্যামিলিরা কিন্তু অলওয়েজ চাইছে যে সবচেয়ে ভালো দামি জিনিস যেটা সেটাই কিন্তু তারা পারচেস করে। তো কোনো একটা জিনিসের যখন দাম বাড়ে তখন কিন্তু তারা তাদের স্ট্যাটাসটাকে শো করার জন্য এই জিনিসটা কিন্তু পারচেস করে। তো দাম বেড়ে গেলেও কিন্তু ওই সেকশনের কাছে এই জিনিসগুলো ডিমান্ড কমে না, ডিমান্ড কিন্তু বাড়তে থাকে। তো এই ধরনের গুডসগুলোকে আমরা কি বলি? ভেভলেন্ট গুডস। ঠিক আছে, তারপর দেখো ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। আমরা সাপ্লাই বুঝলাম, তো সাপ্লাই কোন কোন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে? দেখো প্রাইস অফ এ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের প্রাইস কত তার উপর ডিপেন্ড করে। কস্ট অফ এ প্রোডাকশন, ঠিক আছে, প্রোডাকশন
করতে কত খরচা হয়েছে তার উপরে ডিপেন্ড করে। ট্রান্সপোর্টেশন কন্ডিশন, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন যদি কোনো একটা স্টেটে ভালো থাকে তাহলে সেখানে বেশি পরিমাণ সাপ্লাই হয়। ট্যাক্সেশন পলিসি অফ গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্টের ট্যাক্সেশন পলিসি কীরকম থাকে, যদি কম থাকে বেশি সাপ্লাই হবে, যদি বেশি থাকে তাহলে কম সাপ্লাই হবে। প্রাইস অফ রিলেটেড গুডস, ঠিক আছে, রিলেটেড গুডসের প্রাইস, তো ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে কিন্তু এই ফ্যাক্টরগুলো কিন্তু কমন, প্রাইসের উপর ডিপেন্ড করছে, প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করছে, রিলেটেড গুডসের প্রাইসের উপর ডিপেন্ড করছে। তো ল অফ সাপ্লাইটা আমরা দেখে নিই। ইট স্টেটস দ্যাট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটিজ সাপ্লাইড of a good are directly related to each other, keeping other factors constant, ঠিক আছে। It states that price of a quantity, ঠিক আছে, price and quantity of a good are directly related to each other, মানে এদের মধ্যে হচ্ছে প্রপোর্শনাল রিলেশন, এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন, ঠিক আছে, মানে প্রাইস যখন বাড়ে সাপ্লাইয়ের কোয়ান্টিটিও বাড়তে থাকে, মানে প্রাইস বাড়লে সাপ্লাইও বাড়তে থাকে, ঠিক আছে। এটাই আমরা এই গ্রাফটা দিয়ে বুঝতে পারি প্রাইস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি সাপ্লাইড, ঠিক আছে। যখন দেখো প্রাইস কম তখন কোয়ান্টিটিও কম, যখন প্রাইস বেশি তখন কোয়ান্টিটিও বেশি, ঠিক আছে। তো এই গ্রাফটার মাধ্যমে আমরা এই রিলেশনটাকে কিন্তু শো করতে পারি। নেক্সট দেখো গুডস, আমরা এবার বুঝবো দেয়ার আর মেনি টাইপস অফ গুডস, ঠিক আছে। তো গুডসগুলোকে বা গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলো আমাদের প্রোডাকশন হয়, গুডস অ্যান্ড সার্ভিসেসগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো বেসড অন নেচার অফ গুডস, নেচার অফ ইউজার্সের উপর ভিত্তি করে আমরা গুডসকে কত রকমভাবে ডিভাইড করতে পারি, দু রকমভাবে। দেখো কনজিউমার্স গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডস। তো কনজিউমার গুড কোনগুলো? দিজ আর পারচেসড বাই কনজিউমার্স ফর পার্সোনাল ইউজ, যেই গুডগুলো কনজিউমাররা পার্সোনাল ইউজের জন্য পারচেস করে। আর ক্যাপিটাল গুডস কোনগুলো? যেগুলো বিজনেসেস ইউজ করে, ঠিক আছে, বিজনেসেস ইউজ করে তাদের বিজনেসের জন্য র মেটেরিয়াল পারচেস করে। র মেটেরিয়াল, তো র মেটেরিয়ালগুলোকে আমরা কি বলি? যে কোনো বিজনেসের মধ্যে যে র মেটেরিয়াল থাকে সেটাকে আমরা বলি ক্যাপিটাল গুডস। তারপর দেখো বেসড অন ডিউরেবিলিটির উপরে কিছু গুডস হয় যেগুলো ডিউরেবল, আর কিছু গুডস হয় যেগুলো নন ডিউরেবল, ঠিক আছে। তো ডিউরেবিলিটির উপরে গুডসকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। ডিউরেবল গুডস যেগুলো সেগুলো ইউজড ফর লং পিরিয়ড, লাইক টুলস, মেশিনারি টুলস, তারপর ইকুইপমেন্টস, তারপরে কার, তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা দীর্ঘদিন ইউজ করার জন্য পারচেস করি, তো এগুলোকে বলা হয় ডিউরেবল গুডস। আর নন ডিউরেবল গুডস কোনগুলো? লাইক ফুড, সেগুলো আমরা অল্প সময়ের জন্য কিনে ঝটফট আমাদের খেয়ে নিতে লাগে, না হয় জিনিসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নন ডিউরেবল গুডস। তারপর দেখো বেসড অন রাইভেলরি অ্যান্ড এক্সক্লুডেবিলিটি। আচ্ছা, হোয়াট ইজ রাইভেলরি অ্যান্ড হোয়াট ইজ এক্সক্লুডেবিলিটি, এটা একটু আমরা দেখে নেব। দেখো rivalry refers to consumption of a good by one person and reduces its availability for others, ঠিক আছে। দেখো রাইভেলরি হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট কোনো একজন পার্সন পারচেস করে তখন কিন্তু অন্য জনের জন্য ওই প্রোডাক্টটা পারচেস করার ক্ষমতাটা কমে যায়। যখন কোনো একটা প্রোডাক্ট কোনো একজন লোক পারচেস করে তো সেম প্রোডাক্টটা অন্য লোককে কাছে কিন্তু তার অ্যাভেলেবিলিটি কমে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে রাইভেলরি। দেখো ইউজ অফ ফরেস্ট, যদি আমরা ফরেস্টকে আমরা নষ্ট করতে শুরু করি, ধরো আমি আমার প্রয়োজনের জন্য যদি আমি ফরেস্টকে নষ্ট করি, তো অন্য একজন ব্যক্তি সে কিন্তু ফরেস্ট তার জন্য কিন্তু ফরেস্টটা কমে যাচ্ছে, ঠিক আছে। সে কিন্তু আমার মতো করে আমি যতটা আমার কাছে অ্যাভেলেবিলিটি ছিল তার কাছে কিন্তু অ্যাভেলেবিলিটি ততটা থাকবে না। লাইক আমি যদি এখন ফরেস্টকে ধ্বংস করি, ঠিক আছে, ফরেস্ট কেটে 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 কমিয়ে দিই, তো আমার নেক্সট জেনারেশন যে আসবে তার কাছে ফরেস্ট সে ততটা পাবে না, তার প্রয়োজনের জিনিসগুলো সে ওখান থেকে পাবে না। ফিশারি, যদি আমি একটা পুকুর থেকে আজকে 100 কেজি মাছ ধরে নিই, তো আমার ভাই সে কিন্তু আর ওইখান থেকে যতগুলো মাছ আছে তার থেকে 100 কেজি মাছ কম পাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমরা বলছি কি রাইভেলরি, ঠিক আছে। তারপর দেখো এক্সক্লুডেবিলিটি মানে হচ্ছে পুরোপুরিভাবেই বাদ দিয়ে দেওয়া, লাইক লাইব্রেরি মেম্বারশিপ, প্রিভেন্টিং আদার্স অফ কনজিউমিং আ গুড অর সার্ভিসেস। লাইক আমি যদি আজকে একটা মোবাইল পারচেস করি দ্যাট ইজ কমপ্লিটলি আমার,
দ্যাট ইজ কমপ্লিটলি আমার। এখানে এই মোবাইলটার উপরে, পার্টিকুলার এই মোবাইলটার উপরে কিন্তু অন্য কারোর কোনো অধিকার নেই, ঠিক আছে। তো এই কথাটা হচ্ছে আমি অন্য একজন ব্যক্তিকে পুরোপুরি এক্সক্লুড করে দিয়েছি, সে কিন্তু আমার মোবাইলটা ইউজ করতে পারবে না, এটা পুরোপুরিভাবেই আমার, ঠিক আছে। তো মোটামুটি একটা ধারণা হয়েছে যে হোয়াট ইজ রাইভেলরি অ্যান্ড হোয়াট ইজ এক্সক্লুডিবিলিটি। তো রাইভেলরি অ্যান্ড এক্সক্লুডিবিলিটির উপর ডিপেন্ড করে কতগুলো প্রোডাক্ট, কতগুলো টাইপে আমরা গুডসগুলোকে ডিভাইড করি। প্রথমত দেখো প্রাইভেট গুডস, এই প্রাইভেট গুডসগুলো কিন্তু রাইভালরাসও আবার এক্সক্লুডেবলও, ঠিক আছে। রাইভালরাস কথার অর্থ হচ্ছে কম্পিটিশান তো আছেই, হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টের উপরে কম্পিটিশান তো আছেই, বাট এক্সক্লুডেবলও। কোনো একটা প্রোডাক্ট যখন কোনো একজন ব্যক্তি পারচেস করে, তখন অন্য একজন ব্যক্তি কিন্তু এই প্রোডাক্টটাকে পারচেস করতে পারবে না, ঠিক আছে। দেখো পাবলিক গুডস, নন রাইভালরাস এবং নন এক্সক্লুডেবল। ধরো স্ট্রিট লাইট কিন্তু সবাই সমানভাবে ইউজ করবে। একটা গভর্নমেন্টের একটা পার্ক, সেটাকে কিন্তু সবাই সমানভাবে ইউজ করে। গভর্নমেন্ট কখনো এটা বলে দেয় না যে এই টাইপের লোকগুলো এখানে যাবে, এই টাইপের লোকগুলো যাবে না। গভর্নমেন্টের পার্কগুলো কিন্তু সবার জন্য হয়, ঠিক আছে। তো বলা হয় এখানে কোনো রাইভেলরি নেই গভর্নমেন্টের সেক্টরটাতে, এবং সেগুলো নন এক্সক্লুডেবলও। তারপর দেখো কমন গুডস, রাইভেলরাস অ্যান্ড নন এক্সক্লুডেবল। কমন গুডসগুলো কী হয়? রাইভেলরাস হয়, যেমন ফরেস্ট, ফিশ, রাইভেলরাস তো হয়, বাট এগুলো এক্সক্লুডেবল না। মানে তুমি আজকে ফরেস্ট থেকে বা লেকের থেকে ফিশ নিয়েছো বলে আরেকজন নিতে পারবে না, ব্যাপারটা এমন না, ঠিক আছে। রাইভেলরাস আছে, যেহেতু তুমি 100 কেজি মাছ তুলে নেওয়ার পর তোমার যে আরেকজন যে আসবে, সে তো ডেফিনেটলি কম পাবে মাছ পুকুরে গিয়ে। তো রাইভেলরি আছে, বাট এক্সক্লুডেবল না, যে তুমি এগুলো নিয়েছো বলে অন্য একজনকে পুকুরে গিয়ে মাছ তুলতে পারবে না, এমন না কিন্তু, ঠিক আছে। দেখো ক্লাব গুডস, নন রাইভেলরাস এবং এক্সক্লুডেবল। ক্লাব গুডস লাইক কেবল টিভি কানেকশন, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বা অন্য যে কোনো ধরনের সাবস্ক্রিপশন, এগুলো দেখো নন রাইভেলরাস, এগুলো রাইভেলরি নেই। মানে এগুলো যারা টাকা দেবে তারাই ইউজ করতে পারবে, রাইভেলরি নেই এখানে। একই টাইপের প্রোডাক্ট, যেমন একটা মোবাইল ছিল, যে মোবাইলটা কিন্তু প্রাইভেট মোবাইল ছিল, সেটা আমি ইউজ করতাম, অন্য একজন কিন্তু কমপ্লিটলি এক্সক্লুডেবল ছিল। বাট এইখানে একই জিনিস, একই নেটফ্লিক্স, একই রকমের সব ধরনের কন্টেন্ট, আমি টাকা দিচ্ছি আমিও পাচ্ছি, আরেকজন টাকা দিচ্ছে আরেকজনও পাচ্ছে, মানে রাইভেলরি নেই এখানে, নন রাইভেলরাস। বাট এক্সক্লুডেবল কেন? বিকজ আমি আমার টাকা দিয়ে আমি যেটা সাবস্ক্রিপশন করলাম, সেটা কিন্তু অন্য একজন ইউজ করবে না, অন্য একজনকে কিন্তু আমি এটা প্রোভাইড করব না, তার জন্য এটা এক্সক্লুডেবল। তো মোটামুটি একটা ধারণা হয়েছে যে গুডসগুলো কী ধরনের হয়, কত রকমের হয়। আচ্ছা, এবার আমরা চলে আসবো কম্পিটিশন, ঠিক আছে। রাইভেলরি এবং সেলার্স ইন দ্য মার্কেটের মধ্যে, সেলার্সদের মধ্যে যে রাইভেলরিটা থাকে, তো সেটার যে কম্পিটিশান, সেলার্সদের মধ্যে যে কম্পিটিশানটা থাকে বা সাপ্লায়ারদের মধ্যে যে কম্পিটিশানটা থাকে, সেই কম্পিটিশানকে আমরা কতগুলো ভাগে ভাগ করি বেসড অন রাইভেলরি, ঠিক আছে। তো দেখো ফার্স্ট হচ্ছে পারফেক্ট কম্পিটিশান, সেলার্স অফারিং আইডেন্টিক্যাল প্রোডাক্ট অ্যান্ড মেনি বায়ার্স। আচ্ছা, এখানে অনেকজন বায়ার আছে ঠিকই, কিন্তু সেলার্স অফারিং আইডেন্টিক্যাল প্রোডাক্ট, সবাই সেম জিনিস বিক্রি করছে, সবাই লাক্স কোম্পানিরই সাবান বিক্রি করছে, ঠিক আছে। তোর একটা উদাহরণ দিলাম, একটা লাক্স কোম্পানি সাবান, তো সবাই এখানে লাক্স কোম্পানি সাবান বিক্রি করছে, এবং অনেকজন বায়ার আছে যে যার থেকে বায়ার ইচ্ছা তার থেকে গিয়ে প্রোডাক্টটা কিনবে, একই ধরনের প্রোডাক্টই পাবে সে প্রত্যেকটা দোকানে, তো কোনো অসুবিধা নেই। এই ধরনের কম্পিটিশনটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট খুব কম করে। মনোপলিস্টিক কম্পিটিশন, দেখো মেনি সেলার্স অফারিং সিমিলার বাট নট আইডেন্টিক্যাল প্রোডাক্টস। মানে সিমিলার কথার অর্থ হচ্ছে সবাই আমরা সাবানই বিক্রি করছি, কেউ লাক্স, কেউ ডাভ, কেউ বা ধরো XYZ একটা কোম্পানির আমরা সাবান বিক্রি করছি, ঠিক আছে। তো এইখানে প্রোডাক্টগুলো কিন্তু সিমিলার প্রোডাক্ট বাট নট আইডেন্টিক্যাল। আমরা সবাই কিন্তু একই কোম্পানির সাবান বিক্রি করছি না, আমরা কেউ লাক্স বিক্রি করছি, কেউ ডাব বিক্রি করছি, কেউ XYZ বিক্রি করছি। তো এটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। তারপর দেখো হোয়াট ইজ মনোপলি আমরা বলবো যখন সেখানে একজনই সেলার থাকে এবং মেনি বায়ার্স এবং মেনি
বায়ার্স, ঠিক আছে। বায়ার্স তো অনেকজন আছে, বাট সেখানে একটাই কোম্পানি ছিল। লাইক অনলাইন ডেলিভারির জন্য প্রথমে কিন্তু অ্যামাজনই ছিল, প্রথমে অ্যামাজনই কিন্তু একমাত্র কোম্পানি ছিল যে ডেলিভারি দিত। তো অ্যামাজনের কাছে এটা একটা মনোপলির মতো হয়ে গেছিলো, কম্পিটিটারই নেই, ঠিক আছে, কম্পিটিটার নেই। পরে ফ্লিপকার্ট আসলো বা অন্যান্য কোম্পানি আসলো। তো এটাকে বলছি আমরা মনোপলি, ঠিক আছে, বিজনেসের মধ্যে মনোপলি, একটাই কোম্পানি এবং সেই সবাইকে সাপ্লাই করছে। এখন যেমন অনেক কোম্পানি চলে এসছে, লাইক ফ্লিপকার্ট, মিন্ত্রা বা অনেক ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো চলে এসছে, ঠিক আছে। তারপর দেখো হোয়াট ইজ অলিগোপলি, ফিউ লার্জ সেলার্স ডোমিনেটিং দ্য মার্কেট অ্যান্ড মেনি বায়ার্স। ফিউ লার্জ মানে কয়েকজন লার্জ সেলার্স, লাইক গাড়ির কোম্পানিগুলো, গাড়ির কোম্পানি গিনাচোনা কয়েকটা কোম্পানি আছে, হ্যাঁ, লিমিটেড কোম্পানিজ আছে, তো তারা মার্কেটটাকে ডোমিনেট করছে। কয়েকটা কোম্পানি বা তুমি হাতে গুনে বলতে পারবে যে কতগুলো কোম্পানি আছে, তারাই কিন্তু মার্কেটকে ডোমিনেট করছে। লাইক কোল্ড ড্রিঙ্কসের যে কোম্পানিগুলো, কোকা কোলা, পেপসি বা এই ধরনের কিন্তু কয়েকটা কোম্পানি মার্কেটে এক্সিস্ট করে, কাম্পা কোলা, ঠিক আছে। তো এই ধরনের কয়েকটা কোম্পানি মার্কেটে এক্সিস্ট করে, তারাই মার্কেটটাকে ডোমিনেট করছে। কিন্তু বাকিরা ছোটো ছোটো কোম্পানি যদি কোথাও থেকেও থাকে আর পাত্তা পাচ্ছে না তেমন, বা বৃহত্তর লেভেলে গিয়ে কাজ করতে পারছে না, নেগলিজেবল আর কি। তারপর দেখো হোয়াট ইজ মনোপসনি, মেনি সেলার্স বাট অনলি ওয়ান বায়ার, ঠিক আছে। দেখো এমন কখনো কখনো হয় যেখানে অনেকগুলো সেলার্স থাকে বাট বায়ার শুধু একজন। এবার সে একজন পারচেস করে, সেও আবার ডিস্ট্রিবিউট করবে হয়তো, বাট এই সকল কোম্পানিগুলোর কাছে সে একমাত্র খদ্দের, একমাত্র বায়ার সে, ঠিক আছে। তো এই ধরনের এক্সাম্পলগুলো হচ্ছে মনোপসনি। এই ধরনের যে কম্পিটিশনটা সেটা হচ্ছে মনোপসনি, মানে যেখানে কম্পিটিশনই নেই কম্পিটিশন, জিরো, ঠিক আছে। তো চলো আমরা মুভ করি। হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট কি? দেখো অপরচুনিটি কস্ট হচ্ছে, ধরো আমার কাছে তিনটে অপশান আছে, ধরো তিনটে অপশানের মধ্যে আমার কাছে বেস্ট অপশান হচ্ছে এটা, সেকেন্ড বেস্ট অপশান হচ্ছে এটা এবং থার্ড বেস্ট অপশান হচ্ছে এটা। তো আমি ডেফিনেটলি আমার কাছে যে বেস্ট অপশান যেটা আছে সেটা আমি পারচেস করব। আমি কিছু একটা কেনার ইচ্ছা হলে আমার কাছে যে বেস্ট অপশান আছে সেটা আমি পারচেস করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার কস্ট। বাট এইটাকে পারচেস করার জন্য কিন্তু আমি এটাকে সেকেন্ড বেস্টটাকে কিন্তু আমি স্যাক্রিফাইস করলাম, সেকেন্ড বেস্টটাকে কিন্তু আমি পারচেস করিনি। তো সেকেন্ড বেস্টের যে কস্টটা ছিল সেটা হচ্ছে আমার কাছে অপরচুনিটি কস্ট। যেই প্রোডাক্টটাকে আমি স্যাক্রিফাইস করলাম তার যে কস্টটা সেটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্টটার অপরচুনিটি কস্ট। কথাটা কি বোঝা গেছে? দেখো, it is the cost of something that one acquires measured in terms of the sacrifice of the next best alternative. next best যে অল্টারনেটিভ থাকবে তার যে কস্টটা সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট, ঠিক আছে। once a decision is made, other competing alternatives are sacrificed, so the cost of the sacrificed best alternative choice is known as the opportunity cost of the acquired choice, ঠিক আছে। তো অপরচুনিটি কস্ট আমরা বুঝলাম যে হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, যে প্রোডাক্টটাকে আমি পারচেস করতে পারতাম যদি আমার কাছে এই অপশানটা না থাকতো। তো এই অপশানটা যদি আমার কাছে না থাকতো, ইন দ্যাট কেস আমি এটাকে পারচেস করতাম। তো যেহেতু আমার কাছে এই অপশানটা আছে, দেন আমি এই অপশানটাকে আমি স্যাক্রিফাইস করলাম। তো স্যাক্রিফাইস অপশানটার আমার যে কস্টটা সেটাই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট, ঠিক আছে। তো দেখো আমরা তারপর যাই নেক্সটে। দেখো ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তো এটা কোনো একটা কোম্পানি, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির উদাহরণ আমি নিই। দিস ইজ আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিটা কি করে চলবে? একটা ইন্ডাস্ট্রিটি চালাতে গেলে এখানে ল্যান্ডের প্রয়োজন আছে, এখানে লেবারের প্রয়োজন আছে। এটা ভুল হয়েছে, এটা ক্যাপিটাল হবে, এটা ক্যাপিটাল হবে, ঠিক আছে। দেখো এটা ক্যাপিটাল হবে, ল্যান্ডের প্রয়োজন আছে, লেবারের প্রয়োজন আছে, তারপর ক্যাপিটালের প্রয়োজন আছে, তারপর এন্টারপ্রেনিয়রশিপের প্রয়োজন আছে, ঠিক আছে। এন্টারপ্রেনিয়রশিপ মানে বিজনেস, ঠিক আছে। দেখো তো ল্যান্ড আমরা কি করি, ল্যান্ড আমরা এই যে জিনিসগুলো আমাদের বিজনেসের মধ্যে আমরা ইউজ করি তারগুলোর জন্য, ধরো আমি একটা কোম্পানি যদি করি, এই সবগুলোর জন্য কিন্তু আমাকে পে করতে লাগবে, এই সবগুলোর জন্য কিন্তু আমাকে পে করতে লাগবে।
আজকে যদি আমার কাছে ল্যান্ড না থাকে, ইন দ্যাট কেস ল্যান্ডের জন্য আমরা রেন্ট পে করব, লেবার আমাকে হায়ার করতে লাগবে, লেবার হায়ার করার জন্য তাদেরকে আমি ওয়েজ প্রোভাইড করব, ক্যাপিটাল। এবার দেখো ক্যাপিটাল বলতে আমার কাছে কতগুলো জিনিস হয়তো আমি পারচেস করব, ঠিক আছে, মেশিনারি, টুলস, বিল্ডিংস, হিউম্যানস, এই জিনিসগুলো আমি পারচেস করলাম, তার একটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে, তার একটা ইন্টারেস্টও থাকে। তারপর হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, যে লোকটা সে তার চিন্তাভাবনা, তার যে এক্সপিরিয়েন্স সেটাকে ইউজ করবে, তারপর বিজনেস মানে হচ্ছে একটা রিস্কটা নেবে, হ্যাঁ, তাকেও আমরা কিছু না কিছু প্রোভাইড করব, লাইক প্রফিট প্রোভাইড করব। তো এই সবগুলো জিনিস দেওয়ার পরে, এই সবগুলো জিনিস কিন্তু একটা ফ্যাক্টরিতে আমরা ইনভেস্ট করি, ঠিক আছে, এই সবগুলো জিনিস কিন্তু আমরা একটা ফ্যাক্টরিতে প্রোডাকশনের জন্য ইনভেস্ট করে থাকি। তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলছি। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেসিক্যালি 4 ধরনেরই হয়, এটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়রশিপ, ঠিক আছে। দেখো ল্যান্ড কি, অল ন্যাচারাল রিসোর্সেস ইউজড ইন দ্য প্রোডাকশন ইনক্লুডিং ল্যান্ড, ওয়াটার, মিনারেলস, ফরেস্ট, ল্যান্ডের সাথে যুক্ত যা কিছু থাকে সবগুলো ল্যান্ডের আন্ডারে আসে। তারপরে লেবার মানে হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এফোর্ট বাই হিউম্যান, ঠিক আছে, আমরা ফিজিক্যালি কাজ করার জন্য লেবার এমপ্লয় করি, আবার কিছু এমন এমপ্লয়ি আমরা নিয়োগ করি যাদের স্কিলটাকে বা যাদের এক্সপিরিয়েন্সটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে, কোম্পানিতে। হ্যাঁ, এদের যে মেন্টাল যে এফোর্টটা সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লেবার, ঠিক আছে। দেখো ক্যাপিটাল, হোয়াট ইজ ক্যাপিটাল? মেশিনারি, টুলস, বিল্ডিংস, হিউম্যানস, এদেরকে আমরা ক্যাপিটাল বলে থাকি, ঠিক আছে। দেখো এন্টারপ্রেনিয়রশিপ, রিস্ক টেকিং, অর্গানাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বিজনেস। তো এই সবগুলোর জন্য কিন্তু আমার একটা খরচা আছে, এগুলোকে আমরা কি বলি? ফ্যাক্টর পেমেন্ট, ঠিক আছে। তো কোনো জিনিসই তো ফ্রিতে নেই, এই জিনিসগুলো কেউ আমাকে ফ্রিতে দেবে না, এদের এই সবগুলো জিনিসের জন্যই কিন্তু আমাকে টাকা পে করতে লাগবে। তো এই জিনিসগুলোকে আমি ফ্যাক্টর পেমেন্ট বলছি, আর এই টপিকগুলোকে আমি কি বলছি? ফ্যাক্টরস অফ প্রোডাকশন করতে গেলে এই 4টে জিনিসের কিন্তু প্রয়োজন আমাদের পড়ে, ঠিক আছে। দেখো হোয়াট ইজ ফিজিক্যাল ক্যাপিটাল অ্যান্ড হোয়াট ইজ হিউম্যান ক্যাপিটাল। তো ফিজিক্যাল ক্যাপিটাল কি এবং হিউম্যান ক্যাপিটাল কি? ফিজিক্যাল ক্যাপিটাল হচ্ছে দে আর টেনজিবল, মানে তারা মুভ করতে পারে তাদেরকে নিয়ে, ক্যান ইজিলি বি সোল্ড ইন দ্য মার্কেট, এবং সেগুলোকে মার্কেটে আমি সেল করে দিতে পারি এবং ওনার থেকে কিন্তু সেপারেট করে দিতে পারি। লাইক একটা মেশিন যদি থাকে, মেশিনটাকে কিন্তু আমি এখান থেকে সেখানে মুভ করাতে পারি এবং সেটাকে কিন্তু আমি ইজিলি সেল করে দিতে পারি এবং ওনার থেকে কিন্তু আমি নিয়ে নিতে পারি, ঠিক আছে, মেশিনারি, ফার্নিচার, ইনভেন্টরি এক্সেট্রা। আর হিউম্যান ক্যাপিটাল কি? এরা ইনটেঞ্জিবল, তাদেরকে মুভ করানো যায় না, ঠিক আছে, বিল্ট ইন দ্য বডি অ্যান্ড মাইন্ড অফ ইটস ওনার। হিউম্যান যে ক্যাপিটালটা সেটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স, তার স্কিল, এবং তার স্কিলটাকে আমি কী করে আমি এখান থেকে সেখানে নিয়ে যাব। হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি পুরো লোকটাকেই নিয়ে যাই সেটা হচ্ছে এক জিনিস, বাট তার যে এক্সপিরিয়েন্স, তার স্কিল, এটাকে কিন্তু আমি তার ওনার থেকে সেপারেট করে নিয়ে যেতে পারি না। তাই বলা হয় যে এই প্রোডাক্টটা ইট ইজ নট সোল্ড ইন দ্য মার্কেট অ্যান্ড ইনসেপারেবল ফ্রম ইটস ওনার, ঠিক আছে। তো তুমি সেল করতে পারো না এই কারোর এক্সপিরিয়েন্স, কারোর স্কিল, এটাকে তুমি কী করে সেল করবে, ঠিক না? তো স্কিল, নলেজ অ্যান্ড এক্সপার্টিস অফ ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, আমরা বুঝলাম। দেন হোয়াট ইজ ক্যাপিটাল অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল অ্যান্ড হোয়াট ইজ হিউম্যান ক্যাপিটাল। তারপর দেখো আমরা চলে আসছি ইকোনমি। তো হোয়াট ইজ ইকোনমি? ইকোনমি ইজ নাথিং বাট ইকোনমিক্স এট প্লে। সিম্পলি যদি বলি, ইকোনমিক্স এট প্লে in certain region, একটা সার্টেন রিজিয়নে ইকোনমিক্স এট প্লে, ঠিক আছে, মানে সার্টেন রিজিয়নের যে ইকোনমিক্সটা সেটা যখন আমি স্টাডি করব, তো তার যে স্ট্যাটাসটা, হ্যাঁ, কোনো একটা সার্টেন রিজিয়নে, লাইক আমি ইন্ডিয়ার কথা বলতে পারি, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলতে পারি, আমি ত্রিপুরার কথা বলতে পারি, আমি মহারাষ্ট্রের কথা বলতে পারি, তখন কি হয়, ওই পার্টিকুলার রিজিয়নের মধ্যে যে ইকোনমির যে কন্ডিশনটা বা স্ট্যাটাসটা সেটা আমি স্টাডি করি, তো সেটাই হচ্ছে ইকোনমি, ঠিক আছে। দেখো ইকোনমির কতগুলো সেক্টর আছে, সেক্টরস অফ ইকোনমি কী কী আছে? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটার্নারি সেক্টর এবং
কুইনারি সেক্টর। তো ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখি। হোয়াট ইজ প্রাইমারি সেক্টর? প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচার, যেখানে র মেটেরিয়ালের প্রোডাকশন হয়, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, মাইনিং, ঠিক আছে। ইট ইজ ইনভলভড ইন দ্য এক্সট্রাকশন অফ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড র মেটেরিয়ালস ফর সেকেন্ডারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরে যে জিনিসগুলোর প্রোডাকশন হয় সেগুলো আমরা কি করি, সেকেন্ডারি সেক্টরে ইউজ করার জন্য তৈরি করি, বা ইন্ডিভিজুয়ালও কিন্তু এগুলো পারচেস করতে পারে, ঠিক আছে। তো ন্যাচারাল রিসোর্সেস যেগুলো আমরা প্রোডাকশন করতে পারি, হ্যাঁ, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশিং, ফরেস্ট্রি, মাইনিং, এগ্রিকালচার, তো এই জিনিসগুলো কিন্তু প্রাইমারি সেক্টরে রাখা হয়। সেকেন্ডারি সেক্টর কি? যেখানে ট্রান্সফরমেশন অফ প্রাইমারি সেক্টর প্রডিউসেস অ্যান্ড র ম্যাটেরিয়ালস ইনটু ফিনিশড গুডস। এইখানে কিন্তু প্রাইমারি সেক্টরের প্রোডাকশানগুলোকে নিয়ে অন্য কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, ঠিক আছে। দেখো, একটা কোম্পানি যে ব্রেড বানাবে, সে কী করবে? সে হুইট পারচেস করবে। তো হুইটের যে প্রোডাকশানটা হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি সেক্টরের কাজ, বাট এই হুইটটাকে সে নিয়ে গিয়ে ব্রেড বানাবে। তো সে একটা ফাইনাল গুড তৈরি করবে এখানে, ঠিক আছে। তো এই ফাইনাল গুডের প্রোডাকশানের মধ্যে যে ব্যাপারটা আসছে, ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপারটা, সেটা কিন্তু হয়ে গেছে আমার সেকেন্ডারি বিজনেস, বাট এর প্রোডাকশানটা, হুইটের প্রোডাকশানটা কিন্তু হয়ে গেছে প্রাইমারি সেক্টরের বিজনেস, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ইজ টার্সিয়ারি সেক্টর? টার্সিয়ারি সেক্টর হচ্ছে যেখানে সার্ভিসেস প্রোভাইড করা হয়, মোস্টলি সার্ভিসেস, ঠিক আছে। ট্রেড, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ফার্মস অফ লয়ার অ্যান্ড সিএ, ডক্টরস ক্লিনিক, এক্সেট্রা, এই জিনিসগুলো কিন্তু টার্সিয়ারি সেক্টরের মধ্যে আসে, ঠিক আছে। তারপর দেখো, কোয়াটারনারি সেক্টর, ইট কম্প্রাইজেস ইন্টেলেকচুয়াল অর নলেজ বেসড অ্যাক্টিভিটিস লাইক কনসালটেন্সি অ্যান্ড R&D সেক্টর, এক্সেট্রা, ঠিক আছে। তো নলেজ বেসড যেই অ্যাক্টিভিটি বা যেই সেক্টরগুলো হয়, হ্যাঁ, লাইক গভর্নমেন্টের ডিফারেন্ট সেক্টর যে R&D সেক্টর থাকে বা কনসালটেন্সি থাকে, তো এগুলো কি হয়, এই বিজনেসগুলো হচ্ছে নলেজ বেসড, তোমার নলেজটাই তোমার মূলধন এখানে, ঠিক আছে। তো এই সেক্টরটাকে আমরা কি বলি? কোয়াটারনারি সেক্টর। এবং হোয়াট ইজ কুইনারি সেক্টর? এখানে হাই লেভেল ডিসিশন মেকিং ইন গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক্সেট্রা, ওই সেক্টরটাকে আমরা কি বলছি? কুইনারি সেক্টর, ঠিক আছে। তো ইন্ডিয়া উইটনেসড এ ইউনিক স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, directly jumped from primary sector to tertiary sector bypassing the secondary sector. তো কি হয়, যে কোনো ডেভেলপড স্টেটের কান্ট্রির মধ্যে আমরা এটা দেখেছি, ফার্স্ট অফ অল কান্ট্রিগুলো সবাই প্রাইমারি সেক্টরের উপরই জোর থাকে, তারপর কী করে তাদের ম্যানুফ্যাকচারিং পোর্শনটা একটু স্ট্রং হয়, তারপর তাদের সার্ভিস পোর্শনটা স্ট্রং হয়েছে। তো আমরা এগুলো কিন্তু US, UK এই জায়গাগুলোতে দেখেছি। প্রথম প্রাইমারি সেক্টরের উপরই তাদের মেন ফোকাস থাকে, তার উপরে গিয়ে ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো গ্রো করে, দেন গিয়ে সার্ভিস মধ্যে তাদের ইকোনমি গ্রো করে, ঠিক আছে। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডিয়া প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরে পৌঁছে গেছে, ঠিক আছে। সার্ভিস সেক্টরে পৌঁছে গেছে, মানে টার্সিয়ারি সেক্টরে, বাট ম্যানুফ্যাকচারিংটা কিন্তু কখনোই তেমন স্ট্রং হয়ে ওঠেনি, ঠিক আছে। তো ইন্ডিয়ার ইকোনমিকে আমরা এখন কিন্তু সার্ভিস ইকোনমি বা টার্সিয়ারি সেক্টর ইকোনমি বলে থাকি। দেখো, টাইপস অফ ইকোনমি। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইকোনমি ইন টার্মস অফ দ্য রোল অফ স্টেট? স্টেটের কি রোল, গভর্নমেন্ট, স্টেটের যে গভর্নমেন্ট থাকবে তার কি রোল, তার উপর ডিপেন্ড করে আমরা তিনটে ভাগে ভাগ করি, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট অ্যান্ড মিক্সড ইকোনমি। তো ক্যাপিটালিস্ট ইকোনমিটা কি আমরা দেখবো, একটু পরেই দেখবো। তারপর দেখো, ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকামের উপরে, ঠিক আছে, প্রত্যেকটা কান্ট্রিতে পার ক্যাপিটা ইনকাম কত থাকে, হ্যাঁ, তার উপর ভিত্তি করে আমরা চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে লো ইনকাম, মানে পুয়ার যে দেশগুলো, তারপর হচ্ছে লোয়ার মিডল ইনকাম, যেখানে ইন্ডিয়াও আসে, আপার মিডল ইনকাম এবং হাই ইনকাম কান্ট্রিজ, ঠিক আছে। ইন টার্মস অফ নেচার অফ ইকোনমি, ইকোনমি কি নেচার, লাইক কোনো একটা কান্ট্রি অ্যাগ্রারিয়ান ইকোনমি থাকবে, যেখানে বেসিক্যালি প্রাইমারি সেক্টর ইকোনমিগুলো, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি যেগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর ইকোনমি, এবং সার্ভিস ইকোনমি যেগুলো হচ্ছে টার্সিয়ারি সেক্টর ইকোনমি। লাইক এখানে এক্সাম্পল আসছে ইন্ডিয়া এখন টার্সিয়ারি সেক্টর ইকোনমি, মানে টার্সিয়ারি সেক্টরে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট খুব বেশি সার্ভিস সেক্টরের দিকে, ঠিক আছে। প্রথমত স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া অ্যাগ্রারিয়ান ইকোনমি ছিল, তো স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া যে ইনভেস্টমেন্ট ছিল সেটা ছিল মোস্টলি অ্যাগ্রারিয়ান, মানে এগ্রিকালচারের দিকটাতে
জোরটা ছিল বেশি, বিকজ ম্যানুফ্যাকচারিং এটাতে খরচা অনেক বেশি। তো ম্যানুফ্যাকচারিংটা স্বাভাবিকভাবেই প্রথমত গড়ে উঠেনি, এগ্রিকালচারের পোর্শনটা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, তো এগ্রিকালচারের প্রোডাকশন মানে এগ্রিকালচার বা মাইনিং বা এই জায়গাগুলোতে কিন্তু খরচাটা বেশি করা হয়েছিল। ঠিক আছে, তো এই কারণে ইন্ডিয়ার তখন অ্যাগ্রারিয়ান ইকোনমি ছিল, বাট এখন ইন্ডিয়াতে কিন্তু সার্ভিস সেক্টরের মধ্যে খরচাটা বেশি হয়, তাই ইন্ডিয়া এখন সার্ভিস ইকোনমি হয়ে গেছে। তো মাঝখান দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির পার্টটা ইন্ডিয়া স্কিপ করে গেছে, এটাই আমরা একটু আগে দেখলাম। চলো একটু আলোচনা করি ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিগুলো। ফার্স্ট অফ অল আমরা দেখবো হোয়াট ইজ ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমির মেইন ব্যাপারটাই হচ্ছে যে এখানে ক্যাপিটালিস্টরা বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মেনলি ইনভেস্ট করে, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই তারা তাদের পলিসিগুলো তৈরি করে। ঠিক আছে, আইডিয়া অফ ক্যাপিটালিস্ট ইকোনমি অরিজিনেটস ফ্রম অ্যাডাম স্মিথস কনসেপ্ট অফ ইনভিজিবল হ্যান্ড। অ্যাডাম স্মিথের যে ইনভিজিবল হ্যান্ড যে কনসেপ্টটা, সেটা দিয়েই কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমি বেস করে। দিস টাইপ অফ ইকোনমি ইজ ডোমিনেটেড বাই ক্যাপিটালিস্ট অর প্রাইভেট ওনার্স। ঠিক আছে, প্রাইভেট ওনার্স বা ক্যাপিটালিস্টরা কিন্তু এই সেক্টরটাকে ডোমিনেট করে। গভর্নমেন্ট ইন্টারভেনশন ইজ নেগলিজিবল অর মার্জিনাল। গভর্নমেন্টের ইন্টারভেনশন তেমন থাকে না, খুবই মিনিমাম থাকে, এবং ফুললি স্বাধীনতা দেওয়া হয় কাদের উপরে? ক্যাপিটালিস্টদের উপরে, যে তোমরা তোমাদের মতো করে সব কিছু ডিসাইড করো। ঠিক আছে, ইনকাম ইজ ডিটারমাইন্ড বাই মার্কেট ফোর্সেস। মার্কেট ফোর্সেস, যাদের কাছে টাকা বেশি, যারা ইনভেস্ট করতে পারবে বেশি, তাদের ইনকামও বেশি হবে। ঠিক আছে, তো ইনকাম ইকুয়ালিটি ইজ নট এনশিওর্ড। এখানে ইনকাম ইকুয়ালিটির কোনো ব্যাপার নেই, কারণ যার কাছে বেশি টাকা সে মানে বেশি তাড়াতাড়ি রিচ হয়ে যাবে। প্রাইস অফ গুডস ইজ ডিটারমাইন্ড বাই মার্কেট ফোর্সেস। মার্কেট ফোর্সের মাধ্যমে প্রাইস নির্ধারণ হয়। ঠিক আছে, কম্পিটিশন থাকে ওই মার্কেটে, কম্পিটিশনের উপর ভিত্তি করে কিন্তু প্রাইসগুলো নির্ধারণ হয়। ডাইনামিক ইকোনমি ইনসেন্টিভস ফর ইনোভেশন। ঠিক আছে, এইখানে যেহেতু প্রাইভেট সেক্টর, এখানে প্রাইভেট সেক্টরের মধ্যে কি হয়? ইনোভেশন, কেউ যদি কখনো কখনো কিছু একটা ইনোভেট করে বা কিছু একটা ডিসকভারি করে বা কিছু একটা ভালো কাজ করে, তখন কিন্তু তাকে আমরা ইনসেন্টিভ দিই। হ্যাঁ, ইনসেন্টিভ দিই যেন সে আরও ভালো কাজ করতে পারে। তো এটা প্রাইভেট সেক্টরে আমরা দেখতে পাই, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু এটা খুবই কম। ঠিক আছে, অ্যান্ড ইকোনমিক গ্রোথ আর দ্য অ্যাডভান্টেজ। ঠিক আছে, এখানে একজন লোক যদি ভালো কাজ করে সে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবে, বাট যেটা গভর্নমেন্ট সেক্টরে থাকে না। ইউএস, নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, দে আর ক্যাপিটালিস্ট ইকোনমি। ঠিক আছে, সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি মেনলি গভর্নমেন্ট সেক্টর ইকোনমিগুলো, গভর্নমেন্ট সেক্টর ইকোনমি। ঠিক আছে, এখানে গভর্নমেন্ট মানে মোস্টলি গভর্নমেন্ট এখানে সবগুলো পলিসি, স্কিম বা প্রাইস সব কিছু গভর্নমেন্ট এখানে ম্যানেজ করে। এই কনসেপ্টটা কার থেকে আসে? কার্ল মার্কস থেকে, কমিউনিস্ট লিডার কার্ল মার্কস থেকে। ঠিক আছে, ওনারশিপ অ্যান্ড ইন্টারভেনশন ইজ প্রিডোমিনেন্টলি বাই গভর্নমেন্ট অফ দ্য স্টেট। রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এখানে একটা জিনিস থাকে যে ইনকামের একটা ইকুয়ালিটি একটা বজায় রাখা সম্ভব হয়, বিকজ গভর্নমেন্টের হাতে পুরো জিনিসটা। ঠিক আছে, রিডিউসেস ইনকাম ইনইকুয়ালিটি। অ্যালোকেশন অফ নিড রাদার দেন রিসোর্সেস ওনারশিপ অর কন্ট্রিবিউশন অফ প্রোডাকশন, মানে প্রয়োজন অনুসারে রিসোর্সেসের অ্যালোকেশন হয়। এমন না যার কাছে ক্যাপিটাল বেশি সেই বেশি ইনকাম করবে, যার প্রয়োজন বেশি তাকে বেশি দেওয়া হবে, যার প্রয়োজন কম তাকে কম ডিস্ট্রিবিউট করা হবে। প্রমোশন অফ ইকুয়ালিটি, এখানে ইকুয়ালিটির একটা প্রমোশন করা হয় গভর্নমেন্টের চোখে, যেন সবাই সমানভাবে বড় হতে পারে, সেই চেষ্টাটা গভর্নমেন্টের থাকে। তো অ্যাটেম্প টু ওভারকাম মার্কেট ফেলিউর আর দ্য অ্যাডভান্টেজেস। ঠিক আছে, তো যেহেতু গভর্নমেন্টের হাতে পুরো সেক্টরটা, তো গভর্নমেন্ট কী করে? মার্কেটের ফেলিউরগুলোকে কিন্তু ওভারকাম করার চেষ্টা গভর্নমেন্ট করতে পারে ওই ক্ষেত্রে। ঠিক আছে, কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনাটা কী থাকবে? একটা সার্বিক চিন্তাভাবনা থাকবে। এক্সাম্পল হচ্ছে চায়না, কিউবা, ভিয়েতনাম, লাওস। ঠিক আছে, তো এর মধ্যে দেখা গেছে যে চায়নার ইকোনমিটাই কিন্তু একটা সাকসেসফুল ইকোনমি, বাকিগুলো তো ততটা সাকসেসফুল ইকোনমি না। হোয়াট ইজ মিক্সড ইকোনমি? দেখো, মিক্সড ইকোনমি হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ ক্যাপিটালিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্ট ইকোনমির মানে দুইটারই কিন্তু ক্যারেক্টারিস্টিক্স মিক্সড ইকোনমিতে দেখা যায়। ইট অ্যালাউজ এ লেভেল অফ প্রাইভেট ইকোনমিক ফ্রিডম। ইট অ্যালাউজ গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস আপ টু আ সার্টেন এক্সটেন্ট ইন অর্ডার টু অ্যাচিভ সোশ্যাল এইমস। ঠিক আছে, এখানে গভর্নমেন্ট এবং ক্যাপিটালিস্ট দুজনেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ক্যাপিটালিস্টরা ইনভেস্টও করবে, আবার গভর্নমেন্টও ইনভেস্ট করবে, আবার গভর্নমেন্টের স্কিমগুলো ও এমনই হয় যেগুলো ক্যাপিটালিস্টদের বাধা না দেয়।
ঠিক আছে। তো স্বাধীনভাবে কিন্তু ক্যাপিটালিস্টরা এখানেও কাজ করতে পারে। তো এক্সাম্পল হচ্ছে কি ইউকে, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, এগুলো হচ্ছে মিক্সড ইকোনমির এক্সাম্পল। দেখো, সিন্স ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ইউজ টু বি এ মিক্সড ইকোনমি উইথ স্ট্রং পাবলিক সেক্টর বাট also with private enterprises alongside. In practice, India leaned more towards the socialist pattern. ঠিক আছে। তো ইন্ডিয়ান প্রথম থেকে মিক্সড ইকোনমির কনসেপ্টটাকেই ফলো করার চেষ্টা করেছিল, বাট প্রাইভেট ওই সময় কি হয়েছিল, ইন প্র্যাকটিস মানে গভর্নমেন্ট সেক্টরের দিকে বেশি লিন ছিল ইন্ডিয়ার ইকোনমিটা। ঠিক আছে, মানে মোস্টলি ইনভেস্টার মানে ইন্ডিয়ানদের কাছে তখন টাকা কম ছিল, বেশি টাকা ছিল না, তো তারা ইনভেস্ট করতে অসমর্থ ছিল। তো মেনলি ইনভেস্টমেন্টটা গভর্নমেন্টই করতো, তো গভর্নমেন্টের দিকেই মানে লিন ছিল, ইনক্লাইন ছিল। ঠিক আছে ইকোনমিটা। বাট আফটার দ্য ইকোনমিক রিফর্ম অফ 1991, ওই সময়ে কিন্তু গভর্নমেন্ট যে আমাদের যে ইন্ডিয়ার যে ইকোনমি সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে সরে প্রাইভেটের দিকে যেতে থাকে, এবং প্রাইভেটের দিকে যেতে থাকে বলতে এমন না যে গভর্নমেন্টের থেকে পুরোপুরি সরে গেছে। তো এখানে একটা ব্যালেন্স মেনটেন হয়েছে। ঠিক আছে, প্রাইভেট এবং গভর্নমেন্টের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হয়েছে। তো তখন থেকেই কিন্তু মেনলি আমরা মিক্সড ইকোনমির কনসেপ্টটাকে কিন্তু রিয়েলাইজ করতে পেরেছি আফটার 1991। তো তার আগে বেসিক্যালি ইন্ডিয়া সোশ্যালিস্ট প্যাটার্নেই কাজ করতো। হ্যাঁ, সোশ্যালিস্ট যেখানে গভর্নমেন্ট সেক্টর, তো সেই সোশ্যালিস্ট প্যাটার্নেই কিন্তু কাজ করতো বিফোর 1991। তো আফটার 1991 ইন্ডিয়া কিন্তু মিক্সড ইকোনমির মতোই অপারেট হচ্ছে। তারপর দেখো লো ইনকাম ইকোনমি। তো যদি কোনো একটা কান্ট্রির পার ক্যাপিটা ইনকাম লেস দেন $1145 হয়, তো তাকে আমরা কি বলছি, লো ইনকাম ইকোনমি। ঠিক আছে, যেমন আফগানিস্তান, সাউথ সুদান, নাইজার। তারপর দেখো যদি পার ক্যাপিটা ইনকাম জিএনআই পার ক্যাপিটা $1146 থেকে $4515 পর্যন্ত হয়, ঠিক আছে, তখন আমরা ওই কান্ট্রিটাকে বলি লোয়ার মিডল ইনকাম, লাইক ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। তো ইন্ডিয়ার জিএনআই পার ক্যাপিটা, আচ্ছা জিএনআই পার ক্যাপিটাটা কী জিনিস সেটা আমরা এখন আলোচনা করছি না। এই জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংক একটা পার ক্যাপিটা ইনকাম একটা বার করার জন্য একটা কনসেপ্ট, তো সেটা আমরা পরে আলোচনা করব, বাট এখন আমরা করছি না। তো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক পার ক্যাপিটা ইনকাম এগুলো কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, তো ইন্ডিয়ার জিএনআই পার ক্যাপিটা এখন হচ্ছে $2540। ঠিক আছে, তো পাকিস্তান এবং বাংলাদেশেও কিন্তু লোয়ার মিডল ইনকাম ইকোনমির মধ্যেই পড়ে। আপার মিডল ইনকাম ইকোনমির মধ্যে কারা পড়ছে দেখো, চায়না, ব্রাজিল, টার্কি, মেক্সিকো। হ্যাঁ, তো এদের ইনকামটা পার ক্যাপিটা ইনকামটা কত, $4516 থেকে 14,005 পর্যন্ত। আর যাদের $14,005 উপরে, হ্যাঁ, তো এদেরকে আমরা হাই ইকোনমি বা রিচ ইকোনমি বলছি, ইউএস, কানাডা, জাপান, জার্মানি। তারপর দেখো অ্যাগ্রারিয়ান ইকোনমি। হোয়াট ইজ অ্যাগ্রারিয়ান ইকোনমি? যেখানে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট মোর দেন 50% যদি এগ্রিকালচার বা প্রাইমারি সেক্টরের মধ্যে থাকে, তো তাকে আমরা অ্যাগ্রারিয়ান ইকোনমি বলছি। ঠিক আছে, ইথিওপিয়া, তানজানিয়া, এই কান্ট্রিগুলোতে কিন্তু এখনও তাদের বা গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট মোর দেন 50% হচ্ছে এগ্রিকালচারের পোর্শনের মধ্যে। ঠিক আছে, তো ওইখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সার্ভিস এখনও গ্রো করতে পারেনি, তো ওই কারণে কিন্তু এখানে অ্যাগ্রারিয়ান ইকোনমি প্রিভেল করছে এখনও। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি হচ্ছে কি, যেখানে ম্যানুফ্যাকচারিং পোর্শনটার মধ্যে মোর দেন 50% ইনভেস্টমেন্ট থাকে। ঠিক আছে, লাইক ইউএস, জার্মানিতে ম্যানুফ্যাকচারিং সেক্টরটাতে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে, ওখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বেশি মানে ডেভেলপড। ঠিক আছে, সার্ভিস ইকোনমির মধ্যে যেমন ইন্ডিয়া, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তো এই ইকোনমিগুলোর মধ্যে মোর দেন 50% কী করা হয়, বা সবচেয়ে লার্জেস্ট পোর্শনটা কী করা হয়, তোমার সার্ভিসেসের দিকে কিন্তু, লাইক আইটি কোম্পানিজ। ঠিক আছে, তো সার্ভিসেসের দিকে কিন্তু বেশি নজর দেওয়া হয়েছে। তো এই কান্ট্রিগুলোর কিন্তু আমরা টার্সিয়ারি সেক্টর ইকোনমি বা সার্ভিস ইকোনমি বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখবো আমরা 4 সেক্টরস অফ ম্যাক্রো ইকোনমিক্স। 4 সেক্টরস অফ ম্যাক্রো ইকোনমিক্স। দেখো 4 সেক্টরস অফ ম্যাক্রো ইকোনমিক্সগুলো কী কী? হাউস হোল্ড, ফরেন সেক্টর, ফার্মস, গভর্নমেন্ট সেক্টর। তো এই ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আমরা এই 4টে সেক্টরকে কিন্তু সেক্টরস অফ ম্যাক্রো ইকোনমিক্স বলে থাকি। তো এই 4টে সেক্টরের মধ্যেই কিন্তু তোমার আমাদের লেনদেন বা আদান প্রদানও কিন্তু হয়ে থাকে।
লাইক ফিনান্সিয়াল মার্কেটকে আমরা সহজে বোঝার জন্য লাইক এটাকে আমি একটা নাম দিলাম ব্যাংক। এটা ধরো একটা ব্যাংক। এবার ব্যাংক থেকে আমরা কি করি, আমরা ধরো বাড়ির মধ্যে থাকি, আমরা সাধারণ কাজকর্ম করি, তো আমরা কি করি, ব্যাংকে টাকা দিই, আমরা সেভিংস করি, আবার ব্যাংক আমাদের কি করে, লোন দেয়। ঠিক আছে, তো ব্যাংকের সাথে আমাদের এই ট্রানজ্যাকশানগুলো থাকে। ব্যাংকে আমরা টাকা দিই, ব্যাংক আমাদেরকে টাকা দেয়। ব্যাংকের সাথে সবার এই সম্পর্কটাই থাকে, সেভিংস অ্যান্ড বোরোয়িংসের সম্পর্কটাই কিন্তু সবার সাথে থাকে। ব্যাংকগুলো যেগুলো আছে তারা কিন্তু আমাদের টাকা সেভিংস হিসাবে রাখে, আবার আমাদেরকে লোনও দেয়। ঠিক আছে, তো হাউস হোল্ড ফার্মসের উপর ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, হাউস হোল্ড ফার্মসের থেকে কী করে জিনিস ক্রয় করে, আবার ফার্মসগুলো কী করে হাউস হোল্ডকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিয়ে, ফ্যাক্টর পেমেন্ট দেয়, কারণ ফার্মসগুলো তো ডিপেন্ডেন্ট থাকে হাউস হোল্ডদের উপরে। ঠিক আছে, এদের থেকে ল্যান্ড নিতে লাগে, লেবার নিতে লাগে, ক্যাপিটাল নিতে লাগে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হাউস হোল্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকে। আবার দেখো, ফার্মসগুলো গভর্নমেন্ট সেক্টরকে কী করে, ট্যাক্স দেয়, গভর্নমেন্ট কী করে আবার সাবসিডিজ দেয় ফার্মসগুলোকে। তো এই জিনিসগুলো কিন্তু একটা সাইক্লিক্যাল প্রসেসে চলতে থাকে, সবাই সবার উপরে মোরলেস তুমি ডিপেন্ডেন্ট থাকবে। এখানে আমরা এই এরোগুলো দিয়ে কিন্তু বোঝানো হয়েছে, সবাই সবার উপরে কিছু না কোনো উপায়ে ডিপেন্ডেন্ট থাকে। তো এই সেক্টরসগুলোকে কিন্তু বলা হয় 4 সেক্টরস অফ ম্যাক্রো ইকোনমিক্স, যারা প্রত্যেকের উপরে সামহাও ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, তো আজকের এই আমাদের চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ হলো। তো আশা করি তোমরা বেসিকটা তোমাদের বোঝা হয়ে গেছে। তো যখন আমরা ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টারগুলো পড়বো, তখন আমরা আরও ইন ডেপথে গিয়ে প্রত্যেকটা টপিককে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা বেসিক্যালি কি দেখলাম, কয়েকটা জিনিস আমরা আলোচনা করলাম, যে জিনিসগুলো আমাদের বোঝা খুবই প্রয়োজন ছিল, দরকার ছিল বাকি চ্যাপ্টারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ TCS মন্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।